আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের দুটি স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহায়তা চান তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো পুনরায় চালু করতে সহায়তা করা যাবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব ও হতাহতের ঘটনায় সমবেদনা জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারের স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। আগামী 3 দিনের জন্য নতুন অফিস সূচি ঘোষণা করেছে সরকার। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিকেলে রাজধানী ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওই 3 দিন সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে আর লেনদেন চলবে বিকেল 3টা পর্যন্ত। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এটা কি ধাপে ধাপে আপনারা বাড়াচ্ছেন? এটি অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব হত্যাকাণ্ডের দায় সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দায় নিয়ে ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করেছেন তিনি। আজ এক বিবৃতিতে তিনি আরও বলেন, ছাত্রদের গুলি করে পঙ্গু করে তাদের হাসপাতালে দেখতে যাওয়া জনগণের সাথে প্রতারণা, সন্ত্রাস সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাতে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। গ্রেফতারের পর নির্যাতন করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে কল্পকাহিনী তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার। ক্ষমতায় থাকতে সরকার মধ্যযুগীয় পথ বেছে নিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে, যা বর্বরচিত ও অমানবিক। এ ঘটনার সংকটকে আরও দীর্ঘায়িত করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সন্ত্রাস, সহিংসতা ও হত্যার দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করেছেন। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন সেটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তির ঐক্য। এর মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করল, জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। বিএনপি জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের মিশনে সারা দেশ থেকে ঢাকায় এসেছিল বলেও উল্লেখ করেন কাদের। নাশকতায় জড়িত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে। 2-1 দিনের মধ্যেই চালু হতে পারে মোবাইল ইন্টারনেট। আগামীকাল মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানী আগারগাঁওয়ে ডাক ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, 19 জুলাই সহিংসতার সময় ঢাকার বাইরে থেকে 50 থেকে 1 লাখ মোবাইল ফোনের সিম কার্ড ঢাকায় ঢোকে, আর ওই সিমগুলো বিএনপি জামায়াতে কর্মীদের। রোববার সকালে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক করে 2-1 দিনের মধ্যেই দেশে 4G ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট,
নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের আন্দোলনে আড়ালে বিএনপি জামাত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, নরসিংদী জেল ভেঙে আসামিদের বের করার পেছনে হাত রয়েছে সরকার বিরোধীদের। আদালতে বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা। তদন্ত করে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে বলে এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ার একটি বাড়িতে তাকে হত্যা করা হয়। জুনেল চাকমা ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপে তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি। দীঘিনালা থানার ওসি নুরুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মারমা। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারাহাটে ট্রলারে করে উচ্চ স্বরে গান বাজানোর অপরাধে 3 ডিজে পার্টিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভাসমান পেয়ারাহাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পেয়ারাহাটে উচ্চ স্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে 3 ডিজে পার্টিকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসেনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রায় 1 সপ্তাহের স্থবিরতা কাটতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। ইন্টারনেট বন্ধের কারণে কাস্টমস শুল্কায়ন করতে না পারা সহ পরিবহন বন্ধ থাকায় আমদানি রপ্তানি পণ্যের জট সৃষ্টি হয়েছিল বন্দরের জেটিগুলোতে। গত বুধবার ইন্টারনেট চালু হলে সীমিতভাবে কাজ শুরু হয়। এর ফলে কিছু কিছু পণ্য খালাস হতে থাকে। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কাল থেকে পুরোদমে কাজ শুরু হবে। প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরুর পরদিনই প্রথম পদকে নিষ্পত্তি হয়ে গেল। 2024 আসরের প্রথম সোনার পদক জিতল চীন। 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনার পদক জিতেছে চীন। সাতুহো শুটিং সেন্টারে 16-12 পয়েন্ট ব্যবধানে জিতেছেন লিহাও শেংটিং ও উ হোয়াং জুটি। দক্ষিণ কোরিয়াকে ইয়ুম জি ইউন পার্ক হাইউন জুটিকে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। চীন ও দক্ষিণ কোরিয়ার আগে প্রথম পদক জয়ের তালিকায় নাম লেখায় কাজাখস্তান। সোনার পদক জয়ের আগে জার্মান ও কাজাখস্তানের মধ্যে হয়ে যায় ব্রোঞ্জের লড়াই। সেখানে 17-5 ব্যবধানে সহজেই জার্মানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় কাজাখস্তান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।